ফার্স্ট পেপার যেমনই দাও না কেন আমাদের সেকেন্ড পেপারে কোন কোন টপিকগুলো পড়া উচিত সেটা জানা দরকার। হাতে খুব বেশি টাইম নাই, এই কারণে পরিবেশ রসায়ন থেকে শুরু করি। পরিবেশ রসায়নে কোন কোন টপিক না পড়ে গেলেই নয়, অর্থাৎ কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি, সেই টপিকগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। দেখো, প্রথম টপিকের কথা যদি বলি, আমাদের আছে বয়েল চার্লসের সূত্র। বয়েল চার্লসের সূত্রগুলো কী কী তুমি অলরেডি জানো। P1 P2 V2, V1/T1 V2/T2। তারপরে যে এই সূত্রগুলো দিয়ে কিন্তু ম্যাথ আসতে পারে, ঠিক আছে। তো এই সূত্রগুলো দিয়ে ম্যাথ আসার চাইতে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এই সূত্রগুলোর গ্রাফ। তো বয়েলের সূত্রের গ্রাফ কেমন হয়, এই যে এমন হয়, পরাবৃত্ত বা অধিবৃত্ত টাইপের, এক এক বইতে এক এক রকম লেখা আছে। আর এই যে চার্লসের সূত্র থেকে এই প্রশ্নটা আসে যে পরম শূন্য তাপমাত্রা প্রতিপাদন করো। পরম শূন্য তাপমাত্রা আমরা কি জানি, পরম শূন্য তাপমাত্রা কত, -273°C বা -273.15°C, যেটাকে আমরা 0 কেলভিন বলতেছি, রাইট। এটা কখন হয় দেখো, এটা হচ্ছে আমাদের T°C আছে আর আয়তন আছে। তো এইটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র অনুযায়ী আমরা পাই। কিন্তু কিন্তু কোনো একটা, এই আমরা রেখাটাকে যদি পিছন দিকে বৃদ্ধি করি, তাহলে কোনো একটা টাইমে এসে দেখা যায় যে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়ে যায়। ঠিক সেই টেম্পারেচারটাই হচ্ছে -273.15°C বা পরম শূন্য তাপমাত্রা। এইখানে আবার একটা কথা আছে, এটা সেলসিয়াসে নিছি, কিন্তু চার্লসের সূত্র যদি কেলভিন স্কেলে নেওয়া হইতো, কেলভিন স্কেলে যদি নেওয়া হইতো চার্লসের সূত্র, এখানে ভি আর এখানে টি, এটা হচ্ছে কেলভিনে, তখন কিন্তু আমার মূল বিন্দুকে আমি সরল রেখা হইতো গ্রাফটা, কারণ তখন তো 0 কেলভিন থেকে শুরু, পরম শূন্য তাপমাত্রা। বোঝা গেছে? তো চার্লসের সূত্র, বয়েলের সূত্র, গ্রাফগুলো আমাদেরকে জানতে হবে। এরপরের টপিক কি আছে, গ্যাসের গতিসূত্র। গ্যাসের গতিসূত্র থেকে আসতে পারে E=3/2 nRT। তারপর আরএমএস বেগ, আরএমএস বেগের ক্ষেত্রে এটা সবসময় মাথায় রাখবা যে এম হচ্ছে কেজিতে নিতে হবে, কেজি, কখনোই গ্রামে হিসাব করা যাবে না। একটা গ্যাসের আণবিক ভর অবশ্যই কিসে নিতে হবে, কেজিতে নিতে হবে। ওকে, এরপরে আসো আমাদের ঘনমাত্রার আছে। এরপরে যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হয়, কোন সিলিন্ডারটা উপযুক্ত। কিভাবে হয়, মনে করো এইটা একটা সিলিন্ডার দেওয়া আছে সাপোজ, আর এইটা একটা সিলিন্ডার দেওয়া আছে। ওকে, এই সিলিন্ডারটা মনে করো এ সিলিন্ডার, এটা হচ্ছে বি সিলিন্ডার। তো এই সিলিন্ডারে আয়তন, টেম্পারেচার ধরি, হ্যাঁ, টেম্পারেচার দেওয়া আসতে পারে, আয়তন দেওয়া আসতে পারে, যে কোনো কিছুতে আসতে পারে। তো মনে করো এইটা হচ্ছে 30°C, সর্বোচ্চ চাপ সহ্য করতে পারে মনে করো 10 অ্যাটমসফিয়ার। আর এইটা হচ্ছে 15°C, সর্বোচ্চ চাপ সহ্য করতে পারে মনে করো হচ্ছে কত কত দিব, 25 অ্যাটমসফিয়ার, 25 অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে সর্বোচ্চ চাপ সহ্য ক্ষমতা। পরীক্ষা আসলে কোন সিলিন্ডারটি উপযুক্ত, তখন দেখো তুমি কি করবা, এ গ্যাসের ক্ষেত্রে P1/T1 = P2/T2 করে দিবা। সেক্ষেত্রে তোমাকে P2টা বের করতে হবে। কি করবা, এটাও 30°C আছে, তুমি নিয়ে যাবা 15°তে। 15°তে এ যদি 10 অ্যাটমসফিয়ারের কম হয়, তোমাকে টার্গেট কি, P2 বের করা, P2 বের করা। P2 যদি 10-এর বেশি হয়ে যায় তাহলে সিলিন্ডারটা ব্লাস্ট হয়ে যাবে, আর P2 যদি 10-এর কম হয় তাহলে সিলিন্ডারটা উপযুক্ত, ভালো আছে। বিটটাও তাই করবা, 15°তে অলরেডি 25 দেওয়া আছে, তুমি 30°তে নিয়ে যেয়ে P2 বের করবা। যদি 25-এর বেশি হয়ে যায় তাহলে সিলিন্ডার ব্লাস্ট হবে, যদি কম হয় তাহলে সিলিন্ডার ভালো থাকবে। কথা বোঝা গেছে? তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসে, কোন সিলিন্ডার উপযুক্ত, কিভাবে করতে হবে আমরা কিন্তু সেটা বলে দিলাম। এরপরে আসো যে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের পার্থক্য। পরীক্ষাতে ফ্রিকোয়েন্টলি একটা প্রশ্ন আসে যে আদর্শ গ্যাস হতে বিচ্যুতি হওয়ার কারণ কি। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু ফ্রিকোয়েন্টলি আসে, যে লেখচিত্র, এই যে আমাদের অ্যামাগা বক্র আছে, হ্যাঁ, দেখো P+n² A/v² v - nb = nRT, এটা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, আর PV = nRT আদর্শ গ্যাসের ইকুয়েশন। এখানে একটা প্রশ্ন আসে, প্রশ্ন আসার চান্স আছে যে মনে করো এমন প্রশ্ন, 8 গ্রাম হিলিয়ামের জন্য 8 গ্রাম হিলিয়ামের জন্য ইকুয়েশন প্রতিষ্ঠা করো। কোন ইকুয়েশন সেটা পরীক্ষাতে বলে দিবে, ইকুয়েশন প্রতিষ্ঠা করো, তখন কি করবা বাবারা, যদি ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন বলে, তুমি যেটা করবা n বের করবা, n = কি 8/4, কারণ হিলিয়ামের পারমাণবিক ভর কত 4, তাহলে ভাগ করলে কত হয়, 2 হয়। তাহলে আমি যদি আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করতে চাই, আদর্শ গ্যাসের সমীকরণ কি হবে বলো তো, PV = n এর জায়গায় 2 বসে দাও, 2RT। এই যে
এটা হয়ে গেল। ঠিক তেমনই এখানে এন এর জায়গায় 2 বসাই দিবা, পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কি আসে, যে আদর্শ গ্যাস কেন বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করে না, বা বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না। তোমরা জানো গ্যাসের অণু অত্যন্ত নগণ্য, যে আয়তন পাত্রের আকার ধারণ করে, তাই না? এই কথাগুলো বলতে হবে। তারপর চাপ সংশোধন ফ্যাক্টর এবং আয়তন সংশোধন ফ্যাক্টরগুলো আছে, রাইট? এই কথাগুলো কিন্তু বলে আসতে হবে, এটা যেন মাথায় থাকে। এরপর চলে আসে সংকোচনশীল গুণাঙ্ক। আদর্শ গ্যাসের জন্য সংকোচনশীল গুণাঙ্কের মান কত? 1 পিভি ডিভাইড বাই এনআরটি। এই হচ্ছে অ্যামাগা বক্র, এই যে সংকোচনশীল গুণাঙ্ক z = 1 হয়ে গেছে। কিন্তু 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 বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয়? বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা এমন হয়ে যায়, এমন হয়ে যাইতে পারে। তো এদের ক্ষেত্রে কখনো z is not equals to 1, হয় z greater than 1 হবে অথবা z less than 1 হবে, ঠিক আছে? তো এই যে অ্যামাগা বক্র, পরীক্ষাতে এমন কোশ্চেন আসবে যে এই গ্যাসটা কেন এই গ্যাসের মতো লেখচিত্র দেয় নাই, ব্যাখ্যা করো। তার মানে সেম কোশ্চেন, জাস্ট একটু ঘুরায় বলছে যে আদর্শ গ্যাস কেন বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করে নাই, বা বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে নাই। তো এটা কি বুঝতে পারছো? তাহলে এই টপিকটা একটু দেখতে হবে। তাহলে এখানে একটা কোশ্চেন আমরা লিখে রাখি, যে কেন বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে না, আদর্শ আচরণ করে না। তো এরকম একটা কোশ্চেন আসতেই পারে। তাহলে এই কোশ্চেনগুলো আমাদের একটু দেখে যাইতে হবে। তাহলে পরিবেশ রসায়নে আর কি টপিক আছে? এই যে আমাদের অ্যামাগা বক্র, দেখো কি ধরনের কোশ্চেন আসতে হয় তোমাকে একটু বোঝাই। এটা একটা বি গ্যাস, দেখেই বোঝা যাচ্ছে। দেখো অ্যামাগা বক্রে এইটা তো z = 1, দেখলেই বুঝতে পারতেছো। কিন্তু এ গ্যাসের ক্ষেত্রে z কি 1 হবে না, তার মানে এ গ্যাস কিন্তু বাস্তব গ্যাস। এখানে বলে দিছে এ হলো পটাশিয়াম পারক্লোরেট বা KClO3, পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেটের বিয়োজনে উৎপন্ন গ্যাস। এখন পটাশিয়াম ক্লোরেটের বিয়োজনে কোন গ্যাস উৎপন্ন হয় একটু দেখো তো। KClO3, এটা যদি বিয়োজিত হয় তাহলে পটাশিয়াম ক্লোরাইড প্লাস 3টা অক্সিজেন, এই তৈরি হলো, তাই না? আমি এখানে 3/2 দিয়ে দিলাম নাকি, হ্যাঁ, তাহলে জিনিসটা সমতা হয়ে গেল। তাহলে দেখো এ গ্যাসটা তাহলে কোনটা? অক্সিজেন গ্যাস, দেখেই বোঝা যাচ্ছে। এ গ্যাস কি গ্যাস? অক্সিজেন গ্যাস। এখন প্রথম প্রশ্ন যেটা হবে, গতিসূত্র থেকে প্রশ্ন হবে। কই থেকে প্রশ্ন হবে বাবারা? গতিসূত্র থেকে প্রশ্ন হবে। গতিসূত্র থেকে কোশ্চেনটা কেমন? বলবে অমুক গ্যাসের আরএমএস বেগ বের করো, বা সম্ভাব্যতম বেগ বের করো। তোমরা একটু সম্ভাব্যতম বেগের ফর্মুলাটা দেখে যাবা, এটা পরীক্ষায় আসার চান্স আছে। হ্যাঁ, সম্ভাব্যতম বেগ 8 আসে। হ্যাঁ, আমরা 3RT/m না দিয়ে 8RT/m করি, ঠিক আছে? পায়ের হিসাবও আছে, একটু দেখে যাবা। তাহলে সম্ভাব্যতম বেগ কত এটা বের করতে পারে, বা আরএমএস বেগ কত এটা বের করতে বলতে পারে, বা অক্সিজেন গ্যাসের 30°C তাপমাত্রায় গতিশক্তি কত এটা বের করতে বলতে পারে, বা একটি অণুর গতিশক্তি কত বোল্টজম্যান ধ্রুবক দিয়ে আসতে পারে। বা প্রশ্ন আসতে পারে এই অক্সিজেন গ্যাসকে পানির উপর থেকে সংগ্রহ করা হলো, ওই যে জলীয় বাষ্প, পানির উপর থেকে শুষ্ক গ্যাস সংরক্ষণ করা হলো বা সংগ্রহ করা হলো, তখন ঘটনাটা কি ঘটবে? এই কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে। এটা গ নম্বর প্রশ্ন। ঘ নম্বর প্রশ্ন যেটা আসবেই, ওই যে এ গ্যাসটা কখন বি গ্যাসের ন্যায় আচরণ করবে, বা এ ভার্সাস বি, এইভাবে লিখে দিলাম যে এ গ্যাস কখন বি গ্যাসের ন্যায় আচরণ করবে, বা এ গ্যাসের গ্রাফটা বি গ্যাসের মতো হলো না কেন। তার মানে কি, একটু আগে পড়ে আসলাম না? এই জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে আসার চান্স 90% বলাই যায়, এই কোশ্চেন আসতেই পারে। ওকে, পরের কোশ্চেন দেখো, গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র থেকে কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা একটু 3 স্টার টপিক দিয়ে রাখি, এখান থেকে কোশ্চেন আসার চান্স সমূহ সম্ভাবনা আছে, ঠিক আছে? তো দেখো গ্রাহামের ব্যাপন সূত্র কি বলতেছে, যে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হচ্ছে গ্রাহামের ব্যাপন হার, বা কোনো গ্যাসের ব্যাপন হার। এইখান থেকে আমরা এই সূত্রটা পাই, যে RA/RB মানে এ গ্যাসের ব্যাপন হার, আর বিতে বি গ্যাসের ব্যাপন হার। RA/RB সমান √MB/MA, অর্থাৎ বি গ্যাসের আণবিক ভর ডিভাইড বাই এ গ্যাসের আণবিক ভর। আর কি আছে? XA/XB। এক্স এ কি? এক্স হচ্ছে দূরত্ব, তার মানে এ গ্যাস হতে ওই পাইপটার দূরত্ব, বি গ্যাস হতে ওই পাইপটার দূরত্ব। TB/TA, তার মানে কি? সময়, কত সময় পরে মিলিত হলো। এটা বি গ্যাসের সেকেন্ড আর এটা এ গ্যাসের সেকেন্ড। ক্লিয়ার? প্রশ্ন কেমন হতে পারে দেখো, আমরা নিচের কোশ্চেনটা খেয়াল করি। একটা লম্বা দণ্ড আছে, পাইপ আছে 25 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 25 সেন্টিমিটার। বুঝো ভালো করে। অ্যামোনিয়া আর HCl যদি ব্যাপিত হয়,
তাহলে কত দূরত্বে মিলিত হবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে কি কত দূরত্বে মিলিত হবে, কত দূরত্বে। তাহলে তুমি চিন্তা করে দেখো, এখানে কোশ্চেনটা দূরত্ব জানতে চাইছে, তুমি আণবিক ভর দুইটা জানো, এই সিএলেরও জানো 36.5, অ্যামোনিয়ার জানো 17, তাহলে এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে? নিশ্চিতভাবে এই যে মাঝখানের ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। নিশ্চিতভাবে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে বাবারা? এই যে মাঝখানের এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, তাই না? কারণ এই যে দূরত্ব, তো আমি এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব একটু খেয়াল করো। তাহলে এটা নিশ্চিতভাবে এটা বলা যায় √m HCl ডিভাইড বাই √m NH3 সমান সমান XA, তার মানে অ্যামোনিয়ার যে দূরত্ব, তাহলে এক্স অ্যামোনিয়া ধরে নাও, অ্যামোনিয়া থেকে x সেন্টিমিটার দূরে, এখান থেকে তাহলে কত সেন্টিমিটার দূরে x ধরে নাও, যদি এখান থেকে x ধরে নাও, এটা তো 25 সেন্টিমিটার অলরেডি দেওয়া আছে, তাহলে XB কি হবে, অর্থাৎ এই সেলের দূরত্ব কি হবে 25 মাইনাস XNH3, রাইট? তো এই যে এখান থেকে x এর মান বের করতে পারবা না? অবশ্যই পারবা, এমন কোশ্চেন আসতে পারে। আবার একটা কোশ্চেন আসতে পারে যে কোনো একটা দণ্ডে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে এবং অজানা গ্যাস আছে, এ গ্যাস দেওয়া আছে, কোন গ্যাস তুমি জানো না। এখন বললো যে তারা এত সেন্টিমিটার দূরত্বে মিলিত হলো বা 3 সেকেন্ড পর মিলিত হলো, ব্যাপিত হলো, তাহলে ঘটনাটা কি হবে? তো চিন্তা করে দেখো, আণবিক ভর বের করতে হবে আর ব্যাপিত হবে এই যে TB/TA, অলরেডি তুমি জানো 3 সেকেন্ড দেওয়াই আছে। পারবা কিনা? অবশ্যই পারবা। তাহলে আমাদের কোশ্চেন দেখে আনসার করা শিখতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা। তো গ্রামের ব্যাপন সূত্র সম্পর্কে আশা করি আইডিয়া ক্লিয়ার। খুব সহজ একটা কোশ্চেন আসতে পারে যে এর মধ্যে কোন গ্যাসের ব্যাপন হার সবচাইতে বেশি, তখন R1/R2 mb/ma, জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করব। যখন বলবে কার ব্যাপন হার বেশি বা কোনটির ব্যাপন হার কম, তোমরা এটা অলরেডি জানো, তাই না? এরপরে আসো আমাদের এই যে এই কোশ্চেনটা খুবই চমৎকার একটা কোশ্চেন, অ্যাকচুয়ালি যেই কোশ্চেনগুলা সিকিউতে আসার মতো, হ্যাঁ সিকিউতে আসার মতো। এটা একটা জিৎ বাবা স্টার দিয়ে দাও, জিৎ বাবা স্টার বলছে, জিৎ বাবা বলছে এটা একটা স্টার দিতে। হ্যাঁ কেমন দেখো, এ গ্যাস দেওয়া আছে, কি দেওয়া আছে পাত্রে, তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ডাব্লু কত গ্রাম দেওয়া আছে। সাপোজ এমন দিল যে এটা 2 গ্রাম 20 ml 10 প্যাসকেল 30 ডিগ্রি সেলসিয়াস কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এমন এরকম দেওয়া থাকতে পারে। বা এ গ্যাস, একটা গ্যাস দেওয়া আছে এরকম, এইভাবে যে কোনো মান দিয়ে দেওয়া থাকতে পারে। আমি মান কেন বসাই নাই, জাস্ট তোমাকে আমি বেসিক জিনিসটা বোঝাবো, পরীক্ষাতে সিকিউ আসলে যেন তুমি মান বসাইতে পারো। বললো ব্যাপন হার বেশি হবে কোন গ্যাসের, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই আমরা আণবিক ভরটা বের করার চেষ্টা করব। তাহলে প্রথমে এ গ্যাসের ক্ষেত্রে যদি আণবিক ভর বের করতে চাই, তুমি কি জানো একটু খেয়াল করো, পিভি সমান সমান এনআরটি, রাইট? এন সমান সমান কি, পিভি সমান সমান এন সমান সমান W/m, আমরা এটা জানি। তাহলে এম বের করা যাবে না, আণবিক ভর অবশ্যই যাবে। তাহলে আণবিক ভর যদি বের করি, এম সমান সমান কি হবে WRT/PV, রাইট? তো এইভাবে আমি এ গ্যাসের ব্যাপন হার বের করতে পারি, ঠিক তেমনি বি গ্যাসেরও ব্যাপন হার বের করতে পারি, MB ব্যাপন হার কি হবে সেম WRT, এখানে সবগুলা 2 দেওয়া আছে, তাহলে WRT2 W2/P2V2, রাইট? এই যে এখানে সব 2 দেওয়া আছে বি গ্যাসের ক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে MB পেয়ে গেলাম। এখন দেখো ফর্মুলা কি বলছে, কার ব্যাপন হার বেশি, তুমি তো আণবিক ভর অলরেডি জানো, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, রাইট? ওই চিন্তা ভাবনা থেকে আমরা যার ব্যাপন হারটা বেশি সেটাকে উপরে রাখবো। ধরে নাও এ গ্যাসের ব্যাপন হার বেশি, তখন ফর্মুলা হবে RA/RB সমান সমান √MB/MA, ঠিক আছে? √MB/MA, এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেন তুমি কার ব্যাপন হার বেশি কার ব্যাপন হার কম সেটা অ্যাপ্লাই করবা। এই ধরনের কোশ্চেন বলুক বা ডাল্টন আংশিক চাপ সূত্র বলুক, যাই বলুক না কেন, তারপরে বয়েল চার্লস যেসব সূত্রে পড়ে আসি না কেন, তোমার বেস্ট মেথডটা কি, সবসময় টার্গেট রাখবা চাপকে অ্যাটমসফিয়ারে নেওয়া, আয়তনকে লিটারে নেওয়া, তাপমাত্রাকে কেলভিনে নেওয়া, আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে যেটা হয় 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, আর ভরটাকে গ্রামে নেওয়া। তাহলে এই প্রশ্নে তাপমাত্রা যেটাতেই দেওয়া থাকুক, সেলসিয়াস, প্যাসকেল, তারপর আয়তন ml বা মিটার কিউব, যাই দেওয়া থাকুক না কেন, তোমার টার্গেট কিসে কনভার্ট করা, অবশ্যই লিটার অ্যাটমসফিয়ারে কনভার্ট করা। কারণ লিটার অ্যাটমসফিয়ারে কনভার্ট করলে ম্যাথ করাটা ইজি হয়।
যেটা ইজি হয় সেটা বলতেছি, কেউ পণ্ডিতি করতে যেও না। তুমি যদি প্যাসকেলে করতে চাও মিটার কিউব নেওয়া লাগবে, আর এর মান তখন 8.314, ওই মানগুলো বসানো লাগবে। অবশ্যই কারেক্ট, ওটা করলেও হবে, কিন্তু আমরা কঠিন মেথডে যাব না, যেটা আমাদের জন্য সহজ আমরা সেটা করব। আমি যেটা বলছি সেটা শোনো, একটা নিয়মে ফলো করো, পরীক্ষার খুব বেশি দিন নাই, এই টাইমে এসে যদি 3-4টা নিয়ম দেখতে চাও হবে না। ওকে, সো এই কারণে লিটার অ্যাটমসফিয়ারটাই চিন্তা করবা। ডান? ওকে, গেল। পরেরটা এসো, ডাল্টন আংশিক চাপ সূত্র। চমৎকার একটা টপিক, এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি পরিবেশ রসায়ন থেকে একটা কোশ্চেন আসে তাহলে এইখান থেকে কোশ্চেন আসবে। ডাল্টন আংশিক চাপ সূত্রের ক্ষেত্রে প্রথম একটা কথা বলা আছে, কিছু কন্ডিশন দেওয়া আছে। হ্যাঁ, কন্ডিশন বা শর্ত। শর্তটা কি? শর্তটা হচ্ছে বিক্রিয়াহীন হইতে হবে, বিক্রিয়াহীন। তাহলে পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাসের ব্যাপন হার মানে আংশিক চাপের যোগফল তাদের মোট চাপের সমান। তাহলে ডাল্টন আংশিক চাপ সূত্র অ্যাকচুয়ালি কি বলছে, এখানে তাপমাত্রাও কিন্তু ফিক্সড, টেম্পারেচার কি বাবারা, ফিক্সড। ওকে, তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র কি বলতেছে, যে মোট চাপ আংশিক চাপগুলো যোগফলের সমান। এই ফর্মুলা দিয়ে আমরা পাইতে পারি, তাই না? মোট চাপ সমান সমান কি, P1V1 প্লাস P2V2 ডিভাইড বাই টোটাল আয়তন। ওকে, আংশিক চাপ সমান সমান এই সূত্র আমরা জানি, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ কেমনে বের করি, কাঙ্ক্ষিত মোল ডিভাইড বাই মোট মোল, তাই না? তাহলে এটাও আমরা জানি, এটা কিন্তু এমসিকিউ এর জন্য আসতে পারে। ওকে, ডান। পরেরটাতে আসো, আমরা এখন দেখবো মিশ্রণের মোট চাপ কেমনে বের করে। তো এখানে কিন্তু অবশ্যই মনে রাখবা টি ফিক্সড। ওকে, তাপমাত্রা বলা থাকবে যে 30°C তাপমাত্রা বা 25°C তাপমাত্রা, টেম্পারেচার কিন্তু ফিক্সড। ওকে, তো প্রথম কন্ডিশন বলতেছে মিশ্রণের মোট চাপ কত। আবার এমনও বলতে পারে পাত্র দুটি মিশায়ে মোট চাপ পাওয়া গেল 12 অ্যাটমসফিয়ার। ঘ নম্বর প্রশ্ন আসবে এটির কি ডাল্টন আংশিক চাপ সূত্র মেনে চলে। তুমি তখন চাপ বের করবা, চাপ বের করে দেখবা যদি 12 অ্যাটমসফিয়ার আসে তবে ডাল্টন আংশিক চাপ সূত্র মেনে চলে, আর যদি না আসে তাহলে মেনে চলে না। বোঝা গেছে? তাহলে কিভাবে বের করব, এইটার মোট চাপ সমান সমান কি হবে, পি সমান সমান PAVA প্লাস PBVB ডিভাইড বাই মোট আয়তন। এক্ষেত্রে মোট আয়তন কত, VA প্লাস VB। ডান? এইভাবে বের করে মোট চাপ বের করে ফেললাম, শেষ, আনসার শেষ। কিন্তু যদি বলে যে মোট চাপ মনে করো 2 অ্যাটমসফিয়ার, এটি কি ডাল্টন আংশিক চাপ সূত্র মেনে চলে কিনা, তখন তোমাকে বের করতে হবে পি বের করবা। পি যদি 2 অ্যাটমসফিয়ার আসে তবে সেটা মেনে চলে, যদি না আসে মেনে চলে না। প্রশ্ন বোঝা গেছে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে? ওকে, এরপরেও শেষ হয় নাই। মনে করো এটা দেওয়া আছে 30°C তাপমাত্রা, কিন্তু বললো 25°C তাপমাত্রায় আংশিক এই মোট চাপ কত, তখন আবার এখানে ফর্মুলা আসবে P1/T1 ইকুয়ালস টু P2/T2। কারণ তুমি তো অলরেডি চাপ বের করছো, চাপ বের করার পরে এই যে 25°, ওটা 30°তে ছিল, 25°তে তখন আবার বের করতে হবে চাপ আলাদা করে। বোঝা গেছে? এই চাপ কিন্তু তাপমাত্রা আলাদা দিয়ে কিন্তু প্রশ্ন আসবে, ডাল্টন আংশিক চাপ সূত্র প্রশ্ন আসলে এরকম একটা আসতে পারে। সেকেন্ড কেস কি, দেখো দুইটা পাত্রের গ্যাস মিশ্রিত করে 3 নাম্বার একটা পাত্রে মেশানো হয়েছে, এই ক্ষেত্রে মোট চাপ কি, এই ক্ষেত্রে মোট চাপ হবে PAVA, এই যে এই পাত্রের চাপ ইন্টু এই পাত্রের আয়তন প্লাস এই পাত্রের চাপ ইন্টু এই পাত্রের আয়তন PBVB, যদি 3টা থাকতো 3টা দিতাম, ডিভাইড বাই মোট আয়তন। মোট আয়তন এখানে কত, এই দুইটা কি যোগ হবে না, তখন 3 নাম্বার পাত্রে মিশাচ্ছি, তখন 3 নাম্বার পাত্রের আয়তন ধারণ করলো না বাবারা, হ্যাঁ, তখন অ্যাকচুয়ালি মোট আয়তন হবে V। এই ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা যোগ করছিলাম, এই ক্ষেত্রে কিন্তু যোগ করি নাই, এক্ষেত্রে 3 নাম্বার পাত্রে মেশানো হয়েছে মানে মোট আয়তন 3 নাম্বার পাত্রটা গেছে। বোঝা গেছে ডাল্টন আংশিক চাপ সূত্র কেমন? এই প্রশ্ন কিন্তু ফ্রিকোয়েন্টলি আসে, সো এই টপিকগুলো জানতে হবে। এটা 3 স্টার দিয়ে রাখো, জিৎ বাবা বলছে। তাহলে আমরা, মানে কে বলছে, জিৎ বাবা বলে গেছে। তাহলে আমরা কি জানলাম, যে ব্যাপন থেকে, গ্রামের ব্যাপন সূত্র থেকে ওই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, WRT/PV এইভাবে আণবিক ভর বের করে নিয়ে দেন ব্যাপন আর বের করতে বলতে পারে। তারপর ডাল্টন আংশিক চাপ সূত্র, এই ধরনের সিকিউ আসতে পারে। আর একটা অ্যামাগা বক্র থেকে দেখলাম কোন টাইপের সিকিউ আসতে পারে, আর 3RT/m, এটা √3RT/m, RMS বেগ গতিসূত্র দেখলাম। ওই ক্ষেত্রে কিন্তু আবার আর এর মান কত বলো তো, এইটাতে আবার আর এর মান কিন্তু কোথায় গেল, এই যে এই ক্ষেত্রে কিন্তু R ইকুয়ালস টু 8.314 জুল পার কেলভিন, এই ক্ষেত্রে আর এর মান কিন্তু 8.314, আর বাকিগুলোতে লিটার অ্যাটমসফিয়ারকে বের করব। বোঝা গেছে? তাহলে আমরা এটা জানলাম, ডাল্টন আংশিক চাপ সূত্র আমাদের জানা শেষ। এরপরে কি আছে, অ্যাসিড বেস থিওরি। এরপরে কি আছে বললাম, অ্যাসিড বেস থিওরি।
তো এই যে অ্যাসিড বেস থিওরি, দেখো আমাদের টোটাল 3 ধরনের অ্যাসিড বেস থিওরি আছে, একটা আরহেনিয়াস, একটা লুইস মতবাদ, একটা ব্রোনস্টেড মতবাদ। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রোনস্টেড মতবাদ আর লুইস মতবাদ। ওকে, তো ব্রোনস্টেড মতবাদ অনুসারে আমরা জানি ব্রোনস্টেড অ্যাসিড কি, প্রোটন দাতা, আর ব্রোনস্টেড বেস কি, প্রোটন গ্রহীতা। তুমি দেখো এটা অ্যাসিড, একটা প্রোটন ত্যাগ করতে পারে, অর্থাৎ এটা অ্যাসিড। এখন বলা হচ্ছে একটা অ্যাসিড যখন একটা প্রোটন ত্যাগ করার মাধ্যমে যে যৌগে পরিণত হয় সেটা তার অনুবন্ধী ক্ষার। সো অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী অ্যাসিড তত্ত্ব, অনুবন্ধী অম্ল ক্ষার, এটা জানতে হবে। ঠিক এই ব্রোনস্টেড তত্ত্ব অনুসারে আমরা উভধর্মী পদার্থও ব্যাখ্যা করতে পারি, যেমন বাইসালফেট। বাইসালফেট দেখো একবার প্রোটন ত্যাগ করে সালফেটে পরিণত হইলো, আর একবার একটা প্রোটন গ্রহণ করে সালফিউরিক অ্যাসিডে পরিণত হইলো। তাহলে প্রোটন ত্যাগ করা মানে কি, এখানে এটা অ্যাসিড, আর প্রোটন গ্রহণ করা মানে কি, এখানে এটা বেস। তাহলে একই সাথে বাইসালফেট অ্যাসিড এবং ক্ষারের মতো কাজ করতেছে, অর্থাৎ এটা উভধর্মী। তাহলে উভধর্মী পদার্থ ব্যাখ্যা করা এটা আসতে পারে। আর লুইস অ্যাসিড কারা, অলরেডি তোমরা জানো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, BF3, তারপর হচ্ছে FeCl3, এরা হচ্ছে লুইস অ্যাসিড, তাই না? এটা হচ্ছে লুইস অ্যাসিড। আর লুইস বেস কারা, অ্যামোনিয়া হইতে পারে, যাদের মধ্যে কি আছে, যাদের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাই না? অ্যামোনিয়া হইতে পারে, পানি হইতে পারে, অ্যালকোহল হইতে পারে, তাহলে এরা হচ্ছে লুইস বেস বা ক্ষার। তাহলে এই জিনিসগুলো আমাদের জানতে হবে, এই টপিক থেকে ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন আসে। তাহলে অনুবন্ধী অম্ল ক্ষারক তত্ত্ব জানবা, এইগুলা জানবা। এখন দেখো তোমাদের জন্য যেন খুব বেশি প্যারা না হয়, আমরা সিকিউও রেডি করে রাখছি। তোমার তো এখন বললাম কি কি টপিক তুমি পড়ে যাবা পরিবেশ রসায়নে। তো পরিবেশ রসায়নে এই যে পরিবেশ রসায়নে কোন কোন সিকিউগুলা দেখা দরকার, প্রথমে দেখো হট টপিকগুলো লেখা আছে, যেন তোমার কোনো রকম অসুবিধা না হয় পড়তে। ফর্মুলাগুলো এক জায়গায় লিখে দেওয়া আছে। তারপর ডালটন আংশিক চাপসূত্র সুন্দর করে সব বর্ণনা করে দিছি, এই যে সব ব্যাখ্যা করা আছে। হ্যাঁ, সব কিছু ব্যাখ্যা করে সুন্দর করে এই পিডিএফটা তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবা, যদি তোমরা একটা প্রশ্নের উত্তর দাও যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের একটি অণুর গতিশক্তি কত। ঠিক আছে, এই কোশ্চেনের উত্তর দিলে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা। ওকে, লুইস অ্যাসিড ক্ষার এইগুলো সব লেখা আছে। এই যে সিকিউ দেওয়া আছে, দেখো একটা সিকিউ ক খ গ ঘ দেওয়া আছে কত সুন্দর করে, তোমরা এইগুলা দেখবা। ওকে, আমরা অলরেডি আনসার করে দিছি, তুমি জাস্ট পৃষ্ঠা উল্টায় দেখে যাবা। যেই সিকিউগুলো দিছি এর বাইরে অ্যাকচুয়ালি আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম। ওকে, এর বাইরে আসলে আসবে না বললেই চলে। সো সুন্দর করে সব কিছু লিখে দিছি, প্রথমে ডেফিনেশন লিখতে হবে, তারপরে কিভাবে লিখবা সেটাও বলে দেওয়া আছে, ব্যাখ্যা করে দেওয়া আছে। এই যে প্রত্যেকটা সিকিউ আনসার করে দেওয়া আছে। এবং কারোর যদি পরিবেশ রসায়নে কোনো রকম সমস্যা থাকে, এর আলাদা একটা সিকিউ সলভ ক্লাসও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাও তোমরা দেখতে পারো। ওকে, সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক।